আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। জি ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা পাইকারি ব্যবসায়ের শ্রেণী বিভাগ পড়ছিলাম। যতটুকু পড়েছি ওটা কি বাসায় দেখেছো কেউ? পাইকারি ব্যবসাকে কত ভাগে ভাগ করা হয়েছিল? কেউ একজন আনমিউট করে আমাকে বলো। শুনতে পাচ্ছো আমাকে? 4 ভাগে। হ্যাঁ, ভেরি গুড। ভয়ে ভয়ে বলছো কেন? 4 ভাগে ঠিক আছে। কি কি ছিল বলো। ব্যবসায়ী সরি। ব্যবসায়ী পাইকার, দ্বিতীয়টা দালান ও প্রতিনিধি, আর তৃতীয়টা উৎপাদক ও খুচরা বিক্রেতার শাখা অফিস, আর চতুর্থটা বিশেষ পাইকার। ভেরি গুড। তার মধ্যে আমরা আহ, কোন পর্যন্ত শেষ করেছিলাম এই প্রকারভেদের মধ্যে? প্রথমটা আর দ্বিতীয়টা শেষ হয়ে গেছে। না, আমরা শুধু প্রথমটা শেষ করেছিলাম, ব্যবসায়ী পাইকার। ঠিক আছে, ব্যবসায়ী পাইকার, এবং ব্যবসায়ী পাইকারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল: পূর্ণ সেবাদানকারী পাইকার, সীমিত সেবাদানকারী পাইকার। এগুলোর আবার শ্রেণীবিভাগ আছে, সেগুলো আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা জি। বাকিগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। জি মিস। আচ্ছা, আমাদের পাইকারি ব্যবসায়ের সেকেন্ড শ্রেণী বিভাগ ছিল দালাল ও প্রতিনিধি। যেসব পাইকার পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না এবং সীমিত পর্যায়ের সেবাদানের মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে, তাদেরকে দালাল ও প্রতিনিধি পাইকার বলে। সরি। এই ধরনের পাইকাররা পারস্পরিক লেনদেনের ব্যবস্থা করে, বিপণন গবেষণার কাজ সম্পাদন করে, প্রসারের কাজ বাস্তবায়ন করে এবং কমিশন গ্রহণ করে। এই ধরনের পাইকার নিম্নোক্ত ধরনের হয়ে থাকে, অর্থাৎ 2 প্রকার হয়: দালাল, আরেকটি হচ্ছে প্রতিনিধি। ঠিক আছে, এখন দালাল কি দেখো। দালালকে ইংরেজিতে বলা হচ্ছে ব্রোকার। যেসব পাইকার পণ্য ক্রয় বিক্রয়ে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে এবং পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না, তাদেরকে দালাল বলা হয়। এইটুকুন একটু দাগিয়ে রাখো। দালাল কে অথবা দালাল কাকে বলে? যেসব পাইকার পণ্য ক্রয় বিক্রয়ে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে এবং পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না, তাদেরকে দালাল বলা হয়। স্থায়িত্বের দিক বিচারে এদের স্থায়িত্ব খুবই কম। এই ধরনের পাইকাররা পণ্যের সত্ত্ব গ্রহণ করে না, অর্থাৎ পণ্যের মালিকানা গ্রহণ করে না, নিজেরা পণ্য ক্রয় বিক্রয়ও করে না, ক্রয় বিক্রয় খাতে অর্থ সংস্থান করে না এবং কোনো প্রকার ঝুঁকিও গ্রহণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার লেনদেনে মধ্যস্থতা করে উভয় পক্ষের নিকট থেকে কমিশন গ্রহণ করে। ঠিক আছে, ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে মধ্যস্থতা করে তারা উভয়ের কাছ থেকেই কমিশন গ্রহণ করে। এটা সম্পূর্ণটা পড়ে একটু ধারণা রাখবো। অনেক সময় 2 মার্কসের প্রশ্ন হিসেবে আসে যে দালাল বলতে কি বোঝায়, আবার জ্ঞানমূলক প্রশ্ন আসে যে দালাল কে অথবা দালাল কাকে বলে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? কেউ একজন বলো আমাকে, দালাল কাকে বলে? মেয়েরা আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। জি মিস। হ্যাঁ, বলো দালাল কাকে বলে? যে সকল পাইকার পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে এবং
পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না তাদেরকে দালাল বলা হয়। এখন কি এটা একদম লাইন বে লাইন মুখস্থ করতে হবে নাকি না দেখে বলতে পারবা? না দেখে বলতে পারবো। হ্যাঁ, সহজ না নাকি বুঝতে কোনো সমস্যা আছে এখানে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। দালালরা হচ্ছে পণ্যের মালিকানা গ্রহণ করে না, ঠিক আছে, পণ্য ক্রয় বিক্রয়ও করে না নিজেরা, ঠিক আছে। ক্রয় বিক্রয় খাতে তারা কোনো অর্থ ব্যয় করে না, কোনো প্রকার ঝুঁকিও গ্রহণ করে না। তারা ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকেই কমিশন গ্রহণ করে। এরপরে হচ্ছে প্রতিনিধি। যেসব পাইকার তাদের স্থায়ী ব্যবসায়িক কাজ হিসেবে ক্রেতা এবং বিক্রেতার পক্ষে কমিশনের ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাদেরকে প্রতিনিধি বলে। দালালদের মতো প্রতিনিধিরাও পণ্যের মালিকানা গ্রহণ করে না, পণ্য ক্রয় বিক্রয়ও করে না, ক্রয় বিক্রয় খাতে অর্থ সংস্থান করে না এবং কোনো প্রকার ঝুঁকিও গ্রহণ করে না। দালালরা স্থায়ীভাবে ব্যবসা করে না, কিন্তু প্রতিনিধিরা স্থায়ীভাবে ব্যবসায়িক কাজ সম্পাদন করে। আচ্ছা, প্রতিনিধির এই প্রথম লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো যে প্রতিনিধি কে বা প্রতিনিধি কাকে বলে। যেসব পাইকার তাদের স্থায়ী ব্যবসায়িক কাজ হিসেবে ক্রেতা এবং বিক্রেতার পক্ষে কমিশনের ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাদেরকে প্রতিনিধি বলে। আর এখানে এই লাইনটা আমি দাগিয়েছি যে দালাল এবং প্রতিনিধির মূল পার্থক্য কি। মূল পার্থক্য হচ্ছে দালালরা স্থায়ীভাবে ব্যবসা করে না, কিন্তু প্রতিনিধিরা স্থায়ীভাবে ব্যবসা করে। প্রতিনিধিরা ক্রেতা অথবা বিক্রেতার পক্ষে কাজ করে, অর্থাৎ ক্রেতার পক্ষেও প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে, আবার বিক্রেতার পক্ষেও প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। বিপণনের ক্ষেত্রে প্রতিনিধি আবার কয়েক ধরনের হয়, তোমাদের বইতে 4 ধরনের দেওয়া আছে। উৎপাদকের প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, ক্রয় প্রতিনিধি এবং কমিশন ভিত্তিক ব্যবসায়ী। উৎপাদকের প্রতিনিধি, পয়েন্টগুলো দেখলেই ভিতরের ব্যাখ্যা বুঝতে পারবা। উৎপাদকের প্রতিনিধি অর্থাৎ যেসব পাইকার কমিশনের বিনিময়ে বিভিন্ন উৎপাদকের প্রতিনিধিত্ব করে এবং প্রয়োজনে ব্যক্তিক বিক্রয় কাজ সম্পাদন করে তাদেরকে উৎপাদকের প্রতিনিধি বলে। ব্যক্তিক বিক্রয় মানে কি? ব্যক্তিক বিক্রয় মানে কি আমাকে কেউ একজন বলো। ব্যক্তি নিজের জন্য। তাই এটা কিন্তু তোমরা আগেই পড়েছো 8ম অধ্যায়ে, পার্সোনাল সেলিং, ব্যক্তিক বিক্রয়। বিক্রয় কাজে সরাসরি যখন বিক্রেতা অংশগ্রহণ করবে অর্থাৎ উপস্থিত থেকে বিক্রয় কাজ সম্পাদন করবে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়, ঠিক আছে। তাহলে যেসব পাইকার কমিশনের বিনিময়ে বিভিন্ন উৎপাদকের প্রতিনিধিত্ব করে এবং প্রয়োজনে ব্যক্তিক বিক্রয় কাজ সম্পাদন করে তাদেরকে বলা হয় উৎপাদকের প্রতিনিধি। এটুকুন পড়লেই হবে। এরপরে হচ্ছে বিক্রয় প্রতিনিধি। যেসব পাইকার স্বাধীন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে একই উৎপাদকের সকল পণ্য বা সুনির্দিষ্ট পণ্য বিক্রয় করে তাদেরকে বিক্রয় প্রতিনিধি বলে। একই উৎপাদকের সকল পণ্য অর্থাৎ সেই উৎপাদনকারী যতগুলো পণ্য উৎপাদন করছেন সবগুলো পণ্য বিক্রির দায়িত্ব গ্রহণ করে, অথবা উৎপাদনকারীর সুনির্দিষ্ট পণ্য, যে উৎপাদনকারী অনেকগুলো পণ্য বিক্রি করে তার মধ্যে কোনো বিশেষ একটা পণ্য বিক্রির দায়িত্ব দিল, এই কারণে বলা হচ্ছে সুনির্দিষ্ট পণ্য। একই উৎপাদকের সকল পণ্য বা সুনির্দিষ্ট পণ্য বিক্রয় করে তাদেরকে বিক্রয় প্রতিনিধি বলে। আচ্ছা, এখন যে জয়েন করলে তার রোল কত? 212? জি ম্যাম, 212। আচ্ছা, ঠিক আছে।
তাহলে বিক্রয় প্রতিনিধি বুঝতে পেরেছো সবাই, যে যেসব পাইকার একই উৎপাদকের সকল পণ্য বা সুনির্দিষ্ট পণ্য বিক্রয় করে তাদেরকে বলা হয় বিক্রয় প্রতিনিধি। সংজ্ঞাটুকু পড়লেই হবে। ক্রয় প্রতিনিধি দেখো, যে যেসব পাইকার উৎপাদক, খুচরা বিক্রেতা বা প্রাতিষ্ঠানিক ক্রেতার পক্ষে ক্রয় করে তাদেরকে ক্রয় প্রতিনিধি বলে। উৎপাদক, খুচরা বিক্রেতা বা প্রাতিষ্ঠানিক ক্রেতার পক্ষে ক্রয় করে তাদেরকে ক্রয় প্রতিনিধি বলে। ক্রেতাদের সাথে এদের দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকে। তাছাড়া পণ্য গ্রহণ, পরিদর্শন, গুদামজাতকরণ এবং ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর জন্য জাহাজেও তুলে দেয়। তারা গ্রাহকের প্রয়োজনীয় বাজার তথ্য সরবরাহ করে এবং সঠিক মূল্যে সর্বোত্তম পণ্য অর্জনে সহায়তা করে। এরপরে হচ্ছে কমিশন ভিত্তিক ব্যবসায়ী। যে সকল স্বাধীন পাইকারি ব্যবসায়ী স্থানীয় বাজার থেকে, স্থানীয় বাজার মানে হচ্ছে কি বলো? স্থানীয় বাজার মানে কি? শুনতে পাচ্ছ আমাকে মেয়েরা? স্থানীয় বাজার মানে হচ্ছে এলাকা ভিত্তিক বাজার। যে স্থানে তুমি বসবাস করছো সেই স্থানের যে বাজার সেটাকে বলা হচ্ছে স্থানীয় বাজার। যে সকল স্বাধীন পাইকারি ব্যবসায়ী স্থানীয় বাজার থেকে পণ্য ক্রয় করে এবং চুক্তি অনুযায়ী কমিশনের ভিত্তিতে ক্রেতাদের সরবরাহ করে তাদেরকে কমিশন ভিত্তিক ব্যবসায়ী বলে। এটুকুন দাগাও, কমিশন ভিত্তিক ব্যবসায়ী কাকে বলে লিখতে পারবে। এরা সাধারণত দীর্ঘমেয়াদে নিয়োজিত হয় না। এদের কার্যক্রম অনেকটা দালালদের মতো হলেও এরা পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে, যা দালালরা করে না। দালালদের সাথে কমিশন ভিত্তিক ব্যবসায়ের মূল পার্থক্য হচ্ছে যে কমিশন ভিত্তিক ব্যবসায়ী পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে, কিন্তু দালালরা পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না। কমিশন ভিত্তিক ব্যবসায়ের মূল কাজ হচ্ছে পণ্য পরিবহন ও সরবরাহের ব্যবস্থা করা। পাইকারি ব্যবসায়ের তৃতীয় শ্রেণী বিভাগ ছিল উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের শাখা ও অফিস। পাইকারি কাজগুলো ক্রেতা বা বিক্রেতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও মালিকানায় পরিচালিত হলে তাকে উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের শাখা ও অফিস বলে। এই ধরনের পাইকাররা উৎপাদকের পণ্য বিপণনের দায়িত্ব গ্রহণ করে। এদের শ্রেণী বিভাগ অর্থাৎ দুই প্রকার, বিক্রয় শাখা আর একটি হচ্ছে বিক্রয় অফিস, সেলস ব্রাঞ্চ, সেলস অফিস। বিক্রয় শাখাটা কি দেখো, যে কোনো উৎপাদনকারী এই দুটো শব্দ দাগাও, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তিনটা শব্দ, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারপরে চলে যাও এখানে নিজেদের বিক্রয় শাখার মাধ্যমে পাইকারি কাজগুলো সম্পাদন করলে তাদেরকে বিক্রয় শাখা বলা হয়। সবাই দাগাতে পেরেছো? কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেদের বিক্রয় শাখার মাধ্যমে পাইকারি কাজগুলো সম্পাদন করলে তাদেরকে বিক্রয় শাখা বলা হয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলো অন্যান্য পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী বা শিল্পীয় ক্রেতাদের, শিল্পীয় ক্রেতা মানে হচ্ছে যে শিল্প কারখানায় যারা পণ্য উৎপাদন করবে তারা যখন কাঁচামাল কিনে তাদেরকে বলা হয় শিল্পীয় ক্রেতা। শিল্পীয় ক্রেতাদের বাকিতে পণ্য প্রদান, সরবরাহ, পণ্যের প্রসার এবং পণ্য সংরক্ষণ ও বিক্রয়ে সহায়তা করে। এরপরে হচ্ছে বিক্রয় অফিস। যেসব পাইকারি প্রতিষ্ঠান
যেসব পাইকারি প্রতিষ্ঠান উৎপাদকের মালিকানায় প্রতিষ্ঠিত এবং শুধুমাত্র উৎপাদকের সকল পণ্য বা সুনির্দিষ্ট পণ্য বিক্রি করে তাদেরকে বিক্রয় অফিস বলা হয়। বিক্রয় অফিস অনেকটা বিক্রয় শাখার মতো কাজ করলেও পণ্য সংরক্ষণ করে না। মানে বিক্রয় শাখা এবং বিক্রয় অফিসের মূল পার্থক্য, বিক্রয় শাখা পণ্য সংরক্ষণ করে কিন্তু বিক্রয় অফিস পণ্য সংরক্ষণ করে না। ঠিক আছে, এইটুকুন পড়বা। পাইকারি ব্যবসায়ীর লাস্ট শ্রেণী বিভাগ যেটা ছিল সেটা ছিল বিশেষ পাইকার। যে উপরে যেই শ্রেণী বিভাগগুলো আমরা পড়লাম সেগুলো ছাড়াও আরো কিছু পাইকারের লক্ষ্য করা যায়, সেগুলো হচ্ছে নিলাম পাইকার আর হচ্ছে আমদানি রপ্তানি পাইকার। নিলাম পাইকার কি দেখো, অকশন হোলসেলার। যে সকল মধ্যস্থ ব্যবসায়ী একটি নির্দিষ্ট স্থানে উৎপাদকের পণ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করে তাদেরকে নিলাম পাইকার বলে। অকশন বোঝো তো? অকশনের বাংলা হচ্ছে নিলাম। সাধারণত কৃষি পণ্য, অ্যান্টিক্স, চিত্রকর্ম, রিয়েল এস্টেট, ব্যবহৃত গাড়ি ইত্যাদি পণ্য বিপণনে এই ধরনের পাইকার লক্ষ্য করা যায়। এই ধরনের পাইকারগণ কমিশন পেয়ে থাকেন। খ নম্বর হচ্ছে আমদানি রপ্তানি পাইকার। যেসব পাইকার পণ্যের আমদানি ও রপ্তানি ব্যবসায় জড়িত থাকে তাদেরকে আমদানি রপ্তানি পাইকার বলে। আন্তর্জাতিক ব্যবসায়ে এই ধরনের পাইকার দেখা যায়। আমদানি পাইকাররা নিজ নামে লেনদেন সম্পাদন করে থাকে। এই ছিল আমাদের পাইকারি ব্যবসায়ের শ্রেণী বিভাগ। আচ্ছা, সবার সামনে বই আছে তো না? জি মিস। 7.06 যেটা দেখো, দালাল কে, এটা কি আর নতুন করে আমাদের পড়তে হবে বলো? পাইকারি ব্যবসায়ী শ্রেণী বিভাগের মধ্যে কিন্তু আমরা পড়েছি। কাজে এটা পাশে, হ্যাঁ কেউ মনে হয় কিছু বলতে চাইলে টং টং করে শব্দ হলো, বুঝতে পারিনি। 7.06 ক্রস দিয়ে রাখো। 7.07 বিক্রয় প্রতিনিধি, এটাও কিন্তু আমরা প্রকারভেদের মধ্যে পড়েছি, কাজে এখানেও আর এটা পড়তে হবে না, ক্রস দিয়ে রাখো। 7.08 ক্রস দাও। 7.09 ক্রস দাও। দিয়েছো? জি মিস। 7.10 যেটা খুচরা ব্যবসায়ের ধারণা, এটা না পড়েও তোমরা বলতে পারবা। বলো তো খুচরা ব্যবসা কাকে বলে? উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রয় কাজকেই বলা হয় খুচরা ব্যবসা। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কাজের সাথে জড়িত থাকে তাকে বলা হয় খুচরা ব্যবসায়ী। ঠিক আছে, মনে থাকবে? 7.10 সেকেন্ড প্যারার প্রথম লাইনটা দেখো, যে সহজ অর্থে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয় কাজকে খুচরা ব্যবসা বলে। পেয়েছো কিনা? আর ব্যাপক অর্থে, অর্থাৎ যদি আমরা আরেকটু ইলাবোরেট করে বলতে চাই, তখন চূড়ান্ত ভোক্তাদের অর্থাৎ যারা অব্যবসায়িক ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে, দরকার নেই চূড়ান্ত ভোক্তাদের বললেই বোঝা যাবে যে এরা ছাড়া আর কেউ ভোগ করবে না। চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করার যাবতীয় কাজকে খুচরা ব্যবসা বলে। ধরতে পেরেছো কিনা?
চূড়ান্ত ভোক্তাদের নিকট, মাঝখানে অনেকগুলো শব্দ আমি বাদ দিলাম, ধরতে পেরেছো? জি মিস। চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করার যাবতীয় কাজকে খুচরা ব্যবসা বলে। তারপর এখানে ফিলিপ কটলারের একটা সংজ্ঞা দেওয়া আছে, ওই একই কথা। দেখো যে যারা ব্যক্তিগত বা অব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের কাছে পণ্য বিক্রয়ের সাথে জড়িত সকল কাজই হলো খুচরা ব্যবসা। আর খুচরা ব্যবসায়ী কে? 7.1 যেটা দেখো প্রথম লাইনটাই লেখা আছে যে খুচরা ব্যবসা কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুচরা ব্যবসায়ী বলে। ঠিক আছে। খুচরা ব্যবসার বৈশিষ্ট্য এগুলা তোমরা একটু বাসায় চোখ বুলায় নিবা, একদম সহজ। বৈশিষ্ট্য, কার্যাবলী। আচ্ছা, 7.14 যেটা, এটা একটু দাগা রাখো। পাইকারি ও খুচরা ব্যবসায়ের প্রকারভেদ। দাগিয়েছো? এটা একটু বাসায় দেখবা, ঠিক আছে? 7.14। হ্যাঁ, পাইকারি ও খুচরা ব্যবসার মধ্যে পার্থক্য মিলেছে? জি মিস। আচ্ছা, এরপর দেখো 7.15 বিভিন্ন ধরনের খুচরা ব্যবসা। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, তোমাদের বইতে খুচরা ব্যবসাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, মানে শ্রেণী বিভাগগুলো ক, খ, গ, ঘ, উম এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে? উম, চ, ছ, অনেক। আমরা একটা একটা করে পড়বো। শ্রেণী বিভাগগুলো মনে না রাখলেও হবে, আমার ভিতরের বিষয়বস্তুগুলো জানা দরকার। যে প্রথম শ্রেণী বিভাগ করেছে ওরা সেবাদানের পরিমাণ ভিত্তিক খুচরা ব্যবসা। সেবাদানের পরিমাণ ভিত্তিক, অর্থাৎ কি পরিমাণ সেবা প্রদান করছে সেটার উপর নির্ভর করে খুচরা ব্যবসাকে ভাগ করা হয়েছে। দেখো, বিভিন্ন ধরনের পণ্যের জন্য বিভিন্ন ধরনের সেবার প্রয়োজন হয় এবং ক্রেতাদের সেবার প্রত্যাশাও ভিন্ন হয়। তাই খুচরা ব্যবসায়ীকে বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা করতে হয়। সেবাদানকারী খুচরা ব্যবসা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। স্বসেবা খুচরা ব্যবসা, সেলফ সার্ভিস রিটেইলার্স। যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদেরকে পণ্য খুঁজে বের করে ক্রয়ের জন্য পণ্য নির্বাচন করতে হয় সেগুলোকে স্বসেবা খুচরা ব্যবসা বলে। ঠিক আছে? যে দোকানদার এগিয়ে আসবে না তোমাকে পণ্য খুঁজে দেওয়ার জন্য, তুমি নিজেই তোমার প্রয়োজনীয় পণ্যটি খুঁজে নিয়ে ক্রয়ের জন্য নির্বাচন করবা, সেটাকে বলা হচ্ছে স্বসেবা খুচরা ব্যবসা। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কম সেবা কম লাভ এই নীতি অনুসরণ করে। পণ্যের গায়ে মূল্য, গুণাগুণ, পরিমাণ, ব্যবহারের মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে। এই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করে। সুপারমার্কেট হলো স্বসেবা খুচরা ব্যবসায়ের উদাহরণ। এর পরেরটি হচ্ছে সীমিত সেবা খুচরা ব্যবসা। যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদেরকে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সেবাদান করে সেই সব প্রতিষ্ঠানকে সীমিত সেবা খুচরা ব্যবসা বলে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো তো মূলত শপিং পণ্য বিক্রয় করে। এই জন্য ক্রেতাদেরকে অধিক তথ্য প্রদান এবং দক্ষ বিক্রয় কর্মী নিয়োগের প্রয়োজন হয়। আচ্ছা, শেখ অনন্যা নামে কি তোমাদের কোনো স্টুডেন্ট আছে?
না মিস। মাত্র জয়েন করলো তো। শেখ অনন্যা মাত্র জয়েন করেছো, তোমার রোল নাম্বার বলো। ম্যাম 215। তো তুমি একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে, তুমি এখন জয়েন করলে কেন? ম্যাম আমি তো জানতাম না, আমি ভাবছি কি লিংক দেওয়া হবে, পরে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি, বলে কি লিংক দেয়নি, তো পরে ও আমাকে আইডির পাসওয়ার্ড আর তুমি নাম্বার এতদিন দিল। আমার ক্লাস করোনি সেটা বলো। না ম্যাম। এই জন্যই জানো না। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় ফিরে যাচ্ছি। ওকে। এর পরেরটা ছিল পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা। যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদের বিভিন্ন ধরনের সেবাদান করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা বলে। এরূপ প্রতিষ্ঠান সাধারণত বিশিষ্ট পণ্য বিক্রয় করে। প্রতিষ্ঠানে বিক্রয় কর্মীরা ক্রেতাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। এতে পরিচালন ব্যয় বেশি হওয়ার কারণে এরূপ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য কিছুটা বেশি ধার্য করা হয়। খেয়াল করো যে সীমিত সেবা খুচরা ব্যবসায় এরা হচ্ছে শপিং পণ্য বিক্রয় করে মূলত, আর পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা এরা সাধারণত বিশিষ্ট পণ্য বিক্রয় করে। পণ্য চ্যাপ্টারে কিন্তু আমরা পড়েছিলাম যে শপিং পণ্য, তারপরে বিশিষ্ট পণ্য, এগুলো কি। খ নাম্বার যেটা পণ্য সারি ভিত্তিক খুচরা ব্যবসা, যে পণ্যের সংখ্যার ভিত্তিতে খুচরা ব্যবসাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে বিশিষ্ট পণ্যের দোকান বা এক পণ্যের খুচরা ব্যবসা। যে খুচরা ব্যবসা শুধুমাত্র নির্দিষ্ট এক ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকে সেগুলোকে বিশিষ্ট পণ্যের দোকান বলে। বিশিষ্ট পণ্যের দোকানকে এক পণ্যের খুচরা ব্যবসাও বলা হয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ধরনের সকল পণ্য বিক্রয় করে। এরূপ ব্যবসা ভ্রাম্যমাণ বা স্থায়ী যে কোনো ধরনের হতে পারে, অর্থাৎ বিশিষ্ট পণ্যের দোকান বা এক পণ্যের খুচরা ব্যবসা ভ্রাম্যমাণ বা স্থায়ী যে কোনো ধরনের হতে পারে, যেমন চাউলের দোকান, ঘড়ির দোকান, শাড়ির দোকান, জুতার দোকান, কাপড়ের দোকান ইত্যাদি। বিশিষ্ট পণ্যের দোকানে সংশ্লিষ্ট পণ্যের বিভিন্ন ধরন পাওয়া গেলেও নানান ধরনের পণ্য পাওয়া যায় না। ঠিক আছে, শাড়ির দোকানে গেলে বিভিন্ন রকমের শাড়ি আমরা পাবো, কিন্তু সেখানে শাড়ি ছাড়া অন্য কোনো পণ্য পাবো না। কথাটা ক্লিয়ার হয়েছে? যে বিশিষ্ট পণ্যের দোকানে সংশ্লিষ্ট পণ্যের বিভিন্ন ধরন পাওয়া গেলেও নানান ধরনের পণ্য পাওয়া যায় না। এরপরে হচ্ছে বিভাগীয় বিপণী, ডিপার্টমেন্টাল স্টোর। একই দালানে অবস্থিত, একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন ধরনের পণ্য পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে তাকে বিভাগীয় পণ্য বলে। একই মালিকানা এবং পরিচালনায় একই দালানে অবস্থিত বিভিন্ন ধরনের পণ্য পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে তাকে বিভাগীয় পণ্য বলে। এই জাতীয় বিপণীতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার পণ্য আলাদা আলাদা বিভাগে মজুদ রাখা হয়। ক্রেতারা যাতে একই বিপণীতে ঘুরে ঘুরে বিভিন্ন বিভাগ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সেজন্য এক্ষেত্রে পণ্যভিত্তিক বিশেষায়নের নীতি প্রয়োগ করা হয়। অনেকগুলো বিভাগ থাকায় এরূপ ব্যবসা বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। টোকিওর নিটসুকোনি, লন্ডনের হ্যারোল্ড, জেদ্দার হ্যারোডস ইত্যাদি প্রতিষ্ঠানগুলো বিভাগীয় বিপণীর উদাহরণ। বাংলাদেশে প্রকৃত অর্থে কোনো বিভাগীয় বিপণী নেই, তবে আড়ং এ খাদ্য সামগ্রী, পোশাক, হস্তশিল্প, আসবাবপত্র, উপহার সামগ্রী ইত্যাদি বিক্রয়ের জন্য পৃথক পৃথক বিভাগ থাকায় এই প্রতিষ্ঠানকে বিভাগীয় বিপণী হিসেবে আখ্যায়িত করা যায়। এখানে প্রতিটা যেমন বিশিষ্ট পণ্যের খুচরা ব্যবসা, বিভাগীয় বিপণী, বহুশাখা বিপণী, এগুলোর প্রতিটি সম্পর্কে তোমরা ভালোভাবে ধারণা রাখবা। প্রতিটি দিয়ে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, আবার প্রয়োগের প্রশ্নও আসে।
কাজে পণ্য সারি ভিত্তিক খুচরা ব্যবসা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে বহু শাখা বিপণী। যখন কোনো উৎপাদনকারী দেশ বিদেশের বিভিন্ন শহর বা অঞ্চলে নিজস্ব ব্যবস্থাধীনে একই ধরনের বহু সংখ্যক খুচরা দোকান প্রতিষ্ঠা করে নিজস্ব উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করে, তখন তাকে বহু শাখা বিপণী বলে। ঠিক আছে, দেশ বিদেশের বিভিন্ন শহর বা অঞ্চলে নিজস্ব ব্যবস্থায় একই ধরনের বহু সংখ্যক খুচরা দোকান প্রতিষ্ঠা করে নিজস্ব উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করে, সেটাকে বলা হয় বহু শাখা বিপণী। বহু শাখা বিপণীর ক্ষেত্রে এর সকল শাখা কেন্দ্রীয় ব্যবস্থাধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। বাটা শু কোম্পানি, অর্থাৎ আমরা যে বাটার জুতা কিনি, বাটা শু কোম্পানি, সাধনা ঔষধালয়, সিঙ্গার কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান এরূপ বিপণীর উদাহরণ, অর্থাৎ বহু শাখা বিপণীর উদাহরণ। এরপরে দেখো অধিবিপণী। যে বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভোক্তারা তাদের উদ্দেশ্যে রক্ষিত বিভিন্ন র্যাক থেকে চাহিদা ও পছন্দ মতো, র্যাক মানে সেলফ থাকে যে সেলফের মধ্যে পণ্যগুলা, সেটাকে বলা হচ্ছে বিভিন্ন র্যাক থেকে চাহিদা ও পছন্দ মতো পণ্যদ্রব্য সংগ্রহ ও বিক্রয় কর্মীর সাহায্য ছাড়াই, ব্যতীত মানে ছাড়া, ক্রয় করতে পারে, তাকে অধিবিপণী বা সুপার মার্কেট বলা হয়। অধিবিপণীর আরেকটা নাম হচ্ছে সুপার মার্কেট। অধিবিপণী এক প্রকার অত্যাধুনিক বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠিত হয়। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে সুপার মার্কেট বা অধিবিপণী সর্বপ্রথম কোথায় কত সালে পরিলক্ষিত হয়। 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে ইউরোপ ও আমেরিকাতে অধিবিপণীর ব্যাপক প্রসার ঘটেছে। এরূপ বিপণীতে পণ্যদ্রব্য বিভিন্ন র্যাকে সাজিয়ে রাখা হয়, যেখান থেকে ক্রেতারা বিক্রয় কর্মীর সাহায্য ছাড়াই পছন্দ মতো পণ্যদ্রব্য নিয়ে ট্রলিতে বোঝাই করে দরজার পাশে উপবিষ্ট কোষাধ্যক্ষের নিকট উপস্থিত হয়। কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার যিনি থাকেন, পণ্য মূল্য গ্রহণ করে ক্রেতাদেরকে ক্যাশ মেমো প্রদান করে। অতঃপর ক্রেতা বাইরে যাওয়ার পথে দারোয়ান বা চেকারকে উক্ত ক্যাশ মেমোতে লিখিত মালামাল দেখিয়ে পণ্যদ্রব্য নিয়ে আসে। বাংলাদেশে এগোরা, মিনা বাজার, নন্দনস, স্বপ্ন, পিকিউএস ইত্যাদি অধিবিপণীর উদাহরণ। আচ্ছা, আজকে মনে হচ্ছে আমরা আর পড়তে পারবো না, এই অধিবিপণী পর্যন্তই থাকলো। আজকে যতটুকু পড়লাম বাসায় তোমরা আরেকবার একটু রিভিশন দিবা, ঠিক আছে? আজকে আমরা যতটুকু পড়লাম তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? নো মিস। আচ্ছা, বাসায় আরেকবার একটু দেখবা, ঠিক আছে? আজকে যতটুকু পড়লাম বাসায় আরেকবার অবশ্যই অবশ্যই দেখবা, তা না হলে কিন্তু ভুলে যাবা। আর এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।